আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটিক স্কুলের লার্ন ফার্স্ট পিলার সিরিজের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের ষষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে কি বায়ুমণ্ডল। এর আগে আমরা এই অধ্যায়ের 3টে লেকচার শেষ করেছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো করছো এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, যেহেতু এই ষষ্ঠ অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এবং আজকে আমাদের লাস্ট লেকচার টপিক এবং লাস্ট টপিক হচ্ছে জোয়ার ভাটা, এবং এটি এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে জোয়ার এবং ভাটা জিনিসটা কি। আগে আমরা একটু সংজ্ঞার মাধ্যমে বোঝার চেষ্টা করি। জোয়ার এবং ভাটা, জোয়ার এবং ভাটা সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি। কি? সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিনই কোনো একটি সময়ে বা নির্দিষ্ট সময়ে ধীরে ধীরে ফুলে ওঠে। কি হয়? ধীরে ধীরে ফুলে ওঠে বা বেড়ে যায়, এবং কিছুক্ষণ পর আবার তার ধীরে ধীরে নেমে যায়। কি হয়? কিছুক্ষণ পর ফুলে যায় বা বেড়ে যায় এবং আবার কিছুক্ষণ পর কি নেমে যায়। জলরাশির এরকম নিয়মিত ফুলে ওঠাকে কি বলা হয়? জোয়ার বলা হয়। এবং নেমে যাওয়াকে কি বলা হয়? ভাটা বলা হয়। এই যে নেমে যাওয়াকে কি বলা হয়? ভাটা বলা হয়। আমাদের জোয়ার ভাটার সংজ্ঞার ক্ষেত্রে আমাদেরকে এটা লিখতে হবে, এবং এটা ক নাম্বার জন্য খুব ইম্পর্টেন্ট, বা খ নাম্বারে, যে জোয়ার ভাটা কাকে বলে ব্যাখ্যা করো, বা জোয়ার কাকে বলে ভাটা কাকে বলে সেটা একটু ব্যাখ্যা করতে বলে। তো আমরা বুঝতে পারলাম যে প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে সমুদ্র বা নদীর পানি কিছুটা ফুলে যায় বা বেড়ে যায়। এই বেড়ে যাওয়াকে কি বলা হয়? জোয়ার বলা হয়। এবং কোনো একটা নির্দিষ্ট সময় পর এবং নির্দিষ্ট সময় পর্যন্ত পানিটা অনেকটা কমে যায় এবং অনেকটা কম থাকে, নিচু থাকে, এইটাকে কি বলা হয়? ভাটা বলা হয়। এবং এই জোয়ার ভাটার চ্যাপ্টারটা বা এই জোয়ার ভাটার টপিকটা বুঝতে হলে আমাদের আরো একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি মহাকর্ষ বল বা মহাকর্ষ শক্তি। এই যে আমরা মহাবিশ্বে বাস করতেছি, বা পৃথিবী, চাঁদ, সূর্য সবগুলো এটা মহাকাশের মধ্যে অন্তর্ভুক্ত। এই মহাকাশকে একত্রে সবকিছু একত্রে কি বলা হয়? মহাবিশ্ব বলা হয়। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু বা প্রতিটি গ্রহ, পদার্থ বা নক্ষত্র, জ্যোতিষ্ক যাই বলো না কেন, সকলে কি একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যখন দুটি কোনো বস্তু বা যখন দুটি বস্তু নিজেকে একে অপরের দিকে আকর্ষণ করে, তখন সেটাকে কি বলা হয়? মহাকর্ষ বল বা মহাকর্ষ শক্তি বলা হয়। আমরা একটু এখানে দেখি। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই কি? প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, তাকে কি বলা হয়? মহাকর্ষ বলে, বা আকর্ষণ বলকে কি বলা হয়? মহাকর্ষ বল বলা হয়। তো আশা করছি যে জোয়ার ভাটা এবং মহাকর্ষের যে অবস্থা বা মহাকর্ষের যে সংজ্ঞাটা সেটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। জোয়ার ভাটার কারণ। এই যে আমরা আজকে পড়বো যে জোয়ার ভাটা কেন হয় বা জোয়ার ভাটার কারণগুলো কি কি, সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যাবে। সেটা হচ্ছে কি দুইটা। কি কি? চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব। যেহেতু সূর্য এবং চাঁদ মহাবিশ্বের অন্তর্ভুক্ত বা মহাবিশ্বের একটা অংশ, এবং এগুলোকে একে অপরকে অবশ্যই আকর্ষণ করে, এবং এই আকর্ষণটা কি কি বলা হয়? মহাকর্ষ বলা হয়। এই মহাকর্ষ শক্তির প্রভাবে কি মূলত জোয়ার ভাটাটা হয়। এবং আরেকটি প্রভাব হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতির ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি। পৃথিবী যেহেতু ঘুরতেছে, এই ঘোরার ফলে যে পৃথিবীর কেন্দ্রে যে একটা শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটার ফলে কি মূলত জোয়ার ভাটার সৃষ্টি হয়। তো আসো আমরা আপাতত প্রথম টপিকটা বুঝতে পারি বা প্রথম টপিকটা বোঝার চেষ্টা করি। সেটা কি? চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব। মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে কি করে? পরস্পরকে আকর্ষণ করে। তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে কি করে? আকর্ষণ করে। যেহেতু চাঁদ এবং সূর্য মহাবিশ্বের বা মহাকাশের অন্তর্ভুক্ত, তারাও কি পৃথিবীকে বা একে অপরকে তাদের নিজের দিকে কি করে? আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়। কেন? কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর কি অনেকটা কম। ভর বলতে আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে সেটা কি? ওজন। সূর্যের সাইজটা খুবই বড়, কিন্তু সূর্যের ওজন বেশি হওয়া সত্ত্বেও চাঁদের ভর কিন্তু অনেকটা কম, বা চাঁদের ওজনটা অনেক কম। কিন্তু সূর্যের চেয়ে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বলটাই বেশি। কেন? কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা খুবই বেশি, কিন্তু চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব সেটা খুবই কম। যার ফলে সূর্য বড় হওয়া সত্ত্বেও চাঁদের আকর্ষণ বল কি পৃথিবীর উপর অনেকটা বেশি, এবং যেহেতু এটা পৃথিবীর নিকটে অবস্থিত, তাই সমুদ্রের জল তরল বলে চাঁদের আকর্ষণে কি? সমুদ্রের জল বা নদীর জল তরল বা পাতলা বলেই চাঁদের আকর্ষণে প্রধানত সমুদ্রের জল ফুলে ওঠে এবং জোয়ার হয়।
সূর্যের আকর্ষণের জোয়ার তত জোরালো হয় না, যেহেতু সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি। আকর্ষণ বল থাকা সত্ত্বেও সূর্যের আকর্ষণ বলটা কি মোটামুটি একটু কম চাঁদের তুলনায়। এই জন্য কি সূর্যের আকর্ষণ বলের জোয়ার যেটা হয় সেটা ততটা জোরালো হয় না। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ লাইন, চাঁদ ও সূর্য একই সরলরেখা অবস্থিত হলে কি, চাঁদ ও সূর্য একই সরলরেখা অবস্থিত হলে চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণ অর্থাৎ উভয় যখন একত্রে আকর্ষণ করবে তখন সেক্ষেত্রে যে জোয়ারটা সৃষ্টি হবে সেটা কি অত্যন্ত প্রবল হয়। তোমাদের ক নাম্বারে কিংবা খ নাম্বারে অনেক সময় প্রশ্ন আসে, খ নাম্বারে বেশিরভাগ সময় আসে যে প্রবল জোয়ার বলতে কি বুঝো ব্যাখ্যা করো। প্রবল জোয়ার অত্যন্ত জোয়ার বলতে কি বুঝো ব্যাখ্যা করো। সেই জন্য আমরা প্রথম যে জ্ঞানমূলক উত্তরটা দেবো সেখানে আমরা এই উত্তরটা বা এই লাইনটা অ্যান্সার লিখবো, তারপর আমরা ব্যাখ্যা করব। এই ব্যাখ্যা জানার জন্য বা কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা একটি চিত্রটা খেয়াল করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি আমাদের সূর্য, আমাদের সূর্য মামা। এই যে এখানে এটা আমাদের কি চাঁদ মামা। এখন পৃথিবীতে কি চাঁদ কি চারটা? না, পৃথিবীতে চাঁদ মূলত কি একটাই। কিন্তু পৃথিবী যেমন নিজ কক্ষপথে ঘুরতেছে, পৃথিবীকেও কি আবর্তন করে চাঁদও কি ঘুরতেছে, যার ফলে এই চাঁদের চারটা অবস্থান এখানে দেখানো হয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল এই অবস্থানটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। ধরো এটা পৃথিবী, পৃথিবীর এই যে নীলগুলা এগুলো মূলত পানি, এইখানেও পানি আছে এখানেও পানি আছে। চাঁদ যেহেতু এই দিকে অবস্থান করতেছে, চাঁদ পৃথিবীকে এই বরাবর আকর্ষণ করে। কোন বরাবর আকর্ষণ করে? এই বরাবর আকর্ষণ করে, যার ফলে পৃথিবীর যে পানিগুলো আছে সেগুলো কি চাঁদের আকর্ষণ বলে কিছুটা ফুলে ওঠে এবং জোয়ারের সৃষ্টি করে। তো আমরা বলতে পারি কেন শুধু পানি, কেন পানিকে কেন আকর্ষণ করে? মানুষকে তো আকর্ষণ করার কথা, যেহেতু আকর্ষণ বল আছে। কিন্তু আমরা কি জানি পৃথিবীর একটি মাধ্যাকর্ষণ শক্তি আছে, যার ফলে কি করে মানুষ বা অন্যান্য বস্তুকে তার দিকে আকর্ষণ করে। এবং আমরা মানুষ বা অন্যান্য জীবজন্তু বা প্রাণী সেই আকর্ষণ বলের মাধ্যমে প্রবাহিত হই এবং আমাদের নিজেদের শক্তি আছে, আমরা সেই শক্তি অনুযায়ী চলাফেরা করতে পারি। কিন্তু পানির নির্দিষ্ট কোনো আকার, নির্দিষ্ট কোনো শক্তি বা নির্দিষ্ট কোনো ওজন নেই, যার ফলে পানি প্রবাহিত হয় এবং এটা একটা নরম এবং তরল। বাতাসের সংস্পর্শে এসে গিয়ে পানিতে স্রোতের সৃষ্টি হয় এবং বাতাস যেদিকে যা পানিটাকে সেই দিকে প্রবাহিত হয়। যেহেতু পানির নিজস্ব কোনো গতি বা নিজস্ব কোনো শক্তি নেই, এই চাঁদের যে আকর্ষণ বলটা সৃষ্টি হয় পুরোটাই কিসের উপর যায়? এই পানির উপরে। এবং পানিটা এখানে কিসের সৃষ্টি করে? ফুলে যায় এবং জোয়ারের সৃষ্টি করে। এবং আমরা যারা সমুদ্র তীরবর্তী বা নদীর তীরবর্তী অঞ্চলে থাকি তারা অনেক সময় খেয়াল করি বা আমরা অনেক সময় দেখতে পারবো যে যখন জোয়ারের সৃষ্টি হয় তখন পানি অনেকটা বেড়ে যায়। এই যে পানি যে বেড়ে যায়, এই ওইখানকার যে পানিগুলো ছিল তারা কি নতুন করে পানি উৎপন্ন করে? এভাবে কি পানিটা বাড়ায়? না। চাঁদ যখন আকর্ষণ করতেছে তখন এইখানে কি পানির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এইখানে যে পানির পরিমাণ বৃদ্ধি পেলো বা এখানে যে নতুন করে পানি আসলো সেটা কোথা থেকে আসলো? সেটা আসলে এই যে অঞ্চলগুলো, এই অঞ্চল থেকে কি পানিগুলো আকর্ষিত হয়ে এখানে এসে জমা হয় এবং এখানে কিসের সৃষ্টি করে? জোয়ারের সৃষ্টি করে। এবং এইখানে যেহেতু পানিগুলো কমে যায়, এখানে কিসের সৃষ্টি হয়? মূলত ভাটার সৃষ্টি হয়। আমরা পড়ছি যে যেখানে নির্দিষ্ট সময় পর পানি কমে যায় বা নেমে যায় সেটাকে কি বলা হয়? ভাটা বলা হয়। এইখানে যখন পানিটা নেমে যাবে এবং এই পানিগুলো কমে যখন এখানে জড়ো হবে, এইখানে বলবে হচ্ছে ভাটা এবং এইখানে বলবে কি? জোয়ার। আবার যখন চাঁদটা এইখান বরাবর অবস্থান করবে তখন এইখানে পানিটা আকর্ষণ করবে, এইখানে পানিটা কমে যাবে এবং এইখানে পানিটা কমে যাবে। এভাবে কি মূলত জোয়ার ভাটা কাজটা চলতে থাকে। কিন্তু সূর্যের একটা আকর্ষণ বল আছে, যার ফলে কি এইখানে হালকা জোয়ারের সৃষ্টি হয়। কিন্তু আমরা এখানে একটা লাইন পড়ছিলাম যে চাঁদ ও সূর্য একই সরলরেখা অবস্থিত হলে চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে কি জোয়ার অত্যন্ত প্রবল হয়। এবং একই সরলরেখা বলতে কি বোঝায়? এই দেখো, এই যে আমাদের সূর্য মামা, সেও তো একটা আকর্ষণ করতেছে পৃথিবীর দিকে, তেমনি এই যে দেখো এই বরাবর আমাদের কি আছে? চাঁদ মামাও আছে। চাঁদ মামাকে একটা আকর্ষণ করতেছে। যখন এই সূর্যের আকর্ষণও একই দিকে, চাঁদের আকর্ষণে কি একই দিকে, যখন তারা দুজন মিলে যখন একসাথে আকর্ষণ করবে সেখানে পানির পরিমাণ বা জোয়ারের পরিমাণটা বেশি হবে। এবং এই অবস্থাকে কি বলা হয়? প্রবল জোয়ার বা অত্যন্ত জোয়ার বলা হয়। যেহেতু তারা একই সরলরেখা অর্থাৎ তারা বরাবর অবস্থান করতেছে এবং এই জন্য এদেরকে কি বলা হবে? প্রবল জোয়ার বলা হবে। তো আশা করি তোমরা যে প্রবল জোয়ারের ব্যাপারটা বা জোয়ার ভাটা কিভাবে সৃষ্টি হয় বা কিভাবে সংগঠিত হয় সেটা বুঝতে পারছো। যদি তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা দ্বিতীয় কারণে চলে যাই। আমরা একটা কারণ বললাম, সেটা কি ছিল? পৃথিবী, সূর্য, চন্দ্র এবং সূর্যের আকর্ষণ শক্তি। এবং আরেকটা হচ্ছে কি? পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক গতি বা কেন্দ্রাতিক শক্তি। শক্তিটা এখানে মিসিং আসছে, আসলে সমস্যা নেই। দেখো পৃথিবী
নিজ মেরুরেখার চারদিকে অনবরত আবর্তন করে বলে কেন্দ্রাধিক শক্তি বা বিকর্ষণ শক্তির সৃষ্টি হয়। এই কেন্দ্রাধিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি অণু মহাকর্ষ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয়। মহাকর্ষ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায়। কি হয়? ছিটকে যায়। এটা আমরা একটু বুঝবো, আমরা আগে একটু পড়াটা শেষ করি। তাই পৃথিবীর কেন্দ্রাধিক শক্তির প্রভাবে যেখানে মহাশক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয়, তার বিপরীতে সমুদ্র জল বিক্ষিপ্ত হয়েও কি জোয়ারের সৃষ্টি করে। আমরা এখন জিনিসটা সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। আমরা ছেলেরা বা অনেকেই কিন্তু আমরা ফুটবল খেলে থাকি কিংবা আমরা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে থাকি। যখন আমরা অনেকে হাতে ফুটবলটা ঘুরাইতে পারি, আমি অবশ্যই পারি না, তোমরা অনেকে পারতে পারো। তোমরা যখন হাতে ফুটবলটা ঘুরাবা বা ধরো ফুটবলটা ভেজা, কি ভেজা, এবং ভেজা থাকা অবস্থায় যখন ফুটবলটাকে তোমরা ঘুরাবা তখন দেখতে পাবে কি ফুটবলের যে চার পাশ আছে, এই বরাবর যে চার পাশ, ধরো এটা যদি ফুটবল হয়ে থাকে, এই যে এইখান থেকে যদি ফুটবলটা ভেজা থাকে এখান থেকে পানিগুলো কি ছিটকে যাবে, কি হবে? ছিটকে যাবে, এবং এইখানে যে পানিগুলো থাকবে সেগুলোকে আস্তে আস্তে এইখানে চলে আসবে এবং এই পানিগুলোকে একসময় এরকম ছিটকে যাবে। ছিটকে যাওয়ার কারণটা কি? কারণ আমরা ফুটবলটাকে ঘোরাচ্ছি। এই ঘোরানোর ফলে যে একটা শক্তি সৃষ্টি হবে, এই শক্তিটা কোথায় সৃষ্টি হয়? মূলত এই কেন্দ্রে। এই কেন্দ্র বরাবর কি মূলত শক্তিটা সৃষ্টি হয়, এবং এই কেন্দ্রীয় শক্তির ফলে কি পৃথিবীটা ঘুরতেছে, এবং ঘোরার ফলে যেমন ফুটবলের থেকে পানিগুলো যেমন ছিটকে যায়, তেমনি পৃথিবী যদি ঘুরতেছে এই পৃথিবীর আশেপাশে যে পানিগুলো আছে সেগুলো অনেকটা ছিটকে যায়, যার ফলে কিসের সৃষ্টি হয়? জোয়ারের সৃষ্টি হয়। যদি তোমরা তাও না বুঝে থাকো, আমরা আরেকভাবে বোঝার চেষ্টা করতে পারি। ধরো লাটিম বা লাড্ডু, আমরা অনেক সময় লাড্ডু ঘোরাই, তখন দেখবে লাটিমটা ঘোরার ফলে এই সাইডের যে শক্তিটা থাকে বা এইখানে গতিটা অনেকটা বেশি থাকে, এবং এইখানে যদি কোনো কিছু পানির সংস্পর্শে আসে বা এখানে যদি পানি থাকে সেক্ষেত্রে সেগুলো কি ছিটকে পড়ে যাবে। এবং পৃথিবীর ক্ষেত্রে ঠিক একই প্রসেসটা কাজ করে। পৃথিবী যখন নিজ কক্ষপথে ঘোরে, তার একটা ঘোরাকে বা কেন্দ্রে একটা গতি থাকে বা একটা শক্তি থাকে, এই শক্তির প্রভাবে পৃথিবীর গায়ে লেগে থাকা পানিগুলোকে সেই অনেকটা কি ছিটকে দেয় বা ছড়িয়ে দেয়। কিন্তু পানিগুলো কিন্তু পৃথিবী থেকে চলে যায় না বা ছিটকে পড়ে যায় না। কেন? কারণ পৃথিবীর কি আবার একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, অর্থাৎ পানি এখানে দোদুল্যমান বা দুই দিক থেকে আকর্ষণ পায়। একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি অর্থাৎ পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, আরেকটা হচ্ছে কি মহাকর্ষণ শক্তি। পানি ছিটকেও পড়ে যেতে পারে না, আবার কি পানি স্থিরভাবে থাকতেও পারে না। তো এটাই হচ্ছে আমাদের মূলত কেন্দ্রাতিক শক্তির ফলে কি জোয়ারের সৃষ্টি হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। জোয়ার ও ভাটার প্রভাব। জোয়ার এবং ভাটার ফলে আমাদের কি কি সুবিধা হয় বা কি কি অসুবিধা হয় বা আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে সেটা আমরা একটু দেখি। জোয়ার ভাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনা সমূহ নদীর মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয়। যখন পানি বেশি থাকে তখন কি ভাটা ময়লাগুলো পানির মধ্যে ভাসতে থাকে বা ময়লাগুলো আস্তে আস্তে জড়ো হয়, এবং ভাটার টানে বা ভাটা যখন পানিটা কমে যায় একটা টানের সৃষ্টি করে, সেই টানে কি ময়লা আবর্জনা কি সমুদ্রে গিয়ে পতিত হয়। পরবর্তীতে হচ্ছে দৈনিক দুইবার হয় জোয়ার ভাটা। দৈনিক কয়বার হয়? দুইবার হয়। দৈনিক দুইবার জোয়ার ভাটা হওয়ার ফলে ভাটার টানে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না, যার ফলে কি এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। আরেকটা হচ্ছে জোয়ার ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদী খাত কি হয়? নদীতে যে গর্তগুলো থাকে বা নদীর যে খাতগুলো থাকে সেগুলো অনেকটা কি হয়? গভীর হয়। পরবর্তীতে দেখি বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ বা হাইড্রোইলেকট্রিসিটি উৎপন্ন করা হয়। আমরা জানি যে কাপ্তাই হ্রদ বা রাঙামাটিতে যে কাপ্তাই হ্রদ আছে, এটা কিন্তু পানি বিদ্যুৎ কেন্দ্র। সেখানে স্রোতকে কাজে লাগিয়ে কি করা হয়? পানি বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পরে আরেকটা দেখি, জোয়ারের পানি নদীর মাধ্যমে সেচে সহায়তা করে এবং অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচ কার্যে ব্যবহার করা হয়। ধরো পানি যখন বেড়ে যায় তখন খালগুলো খুলে দিলে সেখানে পানিগুলো কি জমা হতে থাকে, যখন আবার ভাটার টান বা ভাটা শুরু হয় তখন খালগুলো আটকায় দিলে সে পানিগুলো চলে যেতে পারে না। সে পানিগুলো সংরক্ষণ করে কৃষকেরা কি করতে পারে? সেচ কার্য বা চাষাবাদ করতে পারে। পরবর্তীতে হলো শীত প্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে এবং এর ফলে নদীর পানি সহজে জমে না। একটা গুরুত্বপূর্ণ লাইন বা গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো সাধারণ যে মিঠা পানি, আমরা যে সকল পানিগুলো পান করি, সে পানি 0°C তাপমাত্রা কি হতে থাকে? জমতে শুরু করে, অর্থাৎ বরফে পরিণত হয়। কি হয়? বরফে পরিণত হয়। কিন্তু যখন কোনো লবণাক্ত পানি বা সমুদ্রের পানিতে যখন লবণাক্তের পরিমাণ বেশি থাকে বা যখন কোনো পানি লবণাক্ত থাকে, সেই পানিটা জমতে -2 ডিগ্রি থেকে -4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা
লাগে। কত লাগে? -2 থেকে -4 ডিগ্রি। অর্থাৎ যেখানে মিঠা পানি 0 ডিগ্রি তাপমাত্রাতে থেকে বরফ হয়ে যায়, সেখানে লবণাক্ত পানি বরফ হতে কত ডিগ্রি লাগে? -2 থেকে -4 ডিগ্রি। যাতে করে ধরো যে সকল অঞ্চলে শীত প্রধান 0 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামে, সেইখানে যদি পানিতে লবণাক্ততা প্রবেশ করে বা পানিতে যদি লবণাক্ততা থাকে, সেই পানিগুলো কি সহজে জমতে পারে না। জমার জন্য কি এই পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হয়। পরবর্তী দেখি, জোয়ার ভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে কি হয়? সুবিধা হয়। জোয়ারের সময় নদীর মোহনা ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয়। আবার জোয়ারের টানে ওই জাহাজ অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারে। বাংলাদেশের দুটি প্রধান সমুদ্র বন্দর পতেঙ্গা ও মংলা এবং অন্যান্য উপকূলবর্তী নদী বন্দর সচল রাখতে জোয়ার ভাটার ভূমিকা রয়েছে। এই পয়েন্টটা দিয়ে তোমাদেরকে খ নাম্বারে ব্যাখ্যামূলক প্রশ্ন দিতে পারে যে সমুদ্র স্রোত না, জোয়ার ভাটা কিভাবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো সচল রাখতে সহায়তা করে, ব্যাখ্যা করো। যখন আমরা কি জানি সমুদ্র থেকে নদীতে পানির পরিমাণ অনেকটা কম থাকে, তো যেহেতু বন্দর অনেক বড় বড় বিদেশি জাহাজগুলো আসে, সেগুলো কি কম পানির মধ্যে প্রবেশ করতে পারে না, যার ফলে যখন জোয়ার হয় তখন পানিটা বেড়ে যায়। এই জোয়ারের সময় কি জাহাজগুলো বন্দরে নোঙর করতে পারে এবং সেখানে কি মালামালগুলো খালাস করতে পারে। আবার যখন পরবর্তীতে জোয়ারের সৃষ্টি হয়, সেই জোয়ারে যখন পানিটা বেড়ে যায়, সেই পানি বাড়লে কি জাহাজগুলো আবার সমুদ্রে চলে যেতে পারে। এভাবে কি মূলত আমাদের সমুদ্র বন্দরগুলো ব্যবসা টিকে রাখতে পারে। পরবর্তী পয়েন্টটা হলো অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে কি? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে অধিক মাত্রা জোয়ারের সময় নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যায় বা ক্ষতিগ্রস্ত হয় এবং এতে নদী পার্শ্ববর্তী এলাকায় জানমালের কি হয়? ক্ষতি হয়। এইদিকে জোয়ারে নদীর সংকীর্ণ মোহনার শব্দ তরঙ্গ সৃষ্টি হলে একে জোয়ারের বান বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ক নাম্বারের জন্য আমরা পড়ব। জোয়ারের বান কাকে বলে, ব্যাখ্যা করো। যখন প্রবল জোয়ারের ফলে যখন নদীতে কোনো শব্দ তরঙ্গের সৃষ্টি হয়, যখন শো শব্দ হয়, তখন সেটাকে কি বলা হয়? মূলত জোয়ারের বান বলা হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। বাংলাদেশের সামুদ্রিক সম্পদ বা বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ, অর্থাৎ আমাদের যে সমুদ্র আছে বঙ্গোপসাগর বা কক্সবাজারের সমুদ্র সৈকত, সেই সমুদ্রে কি কি সামুদ্রিক সম্পদ পাওয়া যায় বা কি কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমটা দেখো, বাংলাদেশের প্রায় 716 কিলোমিটার দীর্ঘ 716 কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলে বঙ্গোপসাগর রয়েছে অনেক সামুদ্রিক সম্পদ। তাহলে বাংলাদেশে যে বঙ্গোপসাগর এর উপকূলবর্তী সীমানার বিস্তৃতি কত? প্রায় 716 কিলোমিটার। এর তলদেশে 442 প্রজাতির মৎস্য। তার আগে আমরা একটু বলে নেই, এইখানে আমরা যা যা পড়বো সব কি এমসিকিউর জন্য। কি এমসিকিউতে এগুলো আসতেই পারে বা এগুলো আসেই, যে কত প্রজাতির মৎস্য পাওয়া যায় কিংবা কত প্রজাতির মলাস্কাস পাওয়া যায় ইত্যাদি প্রশ্নে আসে। তো 442 প্রজাতির মৎস্য, 336 প্রজাতির মলাস্কাস, 19 প্রজাতির কি পাওয়া যায়? চিংড়ি এবং নানা রকম কাঁকড়া এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক জলজ উদ্ভিদ রয়েছে। তারপর কক্সবাজার উপকূলীয় এলাকায় পারমাণবিক খনিজ কি? পারমাণবিক খনিজ যেমন জিরকন, মোনাজাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট, রিওটাইল ও লিউকক্সেন পাওয়া গিয়েছে। এছাড়া সমুদ্র তলদেশে রয়েছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদ। তো বঙ্গোপসাগরের তলদেশে আসলে কি কি প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ছিল এবং এরই মধ্য দিয়ে আমরা আমাদের ষষ্ঠ অধ্যায়ের যে পুরা চ্যাপ্টার সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি এবং আমাদের সেটা কি কমপ্লিট হয়েছে। তো তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো, তোমরা যদি ভিডিওগুলো থেকে শিখে থাকো, অবশ্যই আইটেক স্কুলকে কোর্স ফিতে সাপোর্ট করবে এবং সাপোর্ট করার জন্য তোমরা ভিজিট করতে পারো আমাদের আইটেক স্কুল ওয়েবসাইট কিংবা ডাউনলোড করে নিতে পারো আইটেক স্কুল মোবাইল অ্যাপ। যদি তারপরও তোমাদের এই অধ্যায়গুলোতে কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং আমরা সেগুলোকে সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আইটেক স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।